তোমার আমার প্রেমগাথা লেখিকা ইনমেনিয়া উর্জয়মী পর্ব 14। 4 মাস পর ভোরের কুয়াশা যখন ধীরে ধীরে সরে যায় তখন চারপাশের সবুজ প্রান্তর ও ফসলের ক্ষেত এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে। নদীর শান্ত রূপ, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর বুকে নৌকার আলতো দুলনি এবং নদীর শান্ত জলের প্রতিচ্ছবি এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। সাফার গ্রামের সবকিছু বদলে গেছে এই 4 মাসের মধ্যে। স্বামী বসে আছে বেলকনিতে, দৃষ্টি শূন্য। মনে পড়ে যায় মিতুর সাথে তার সুন্দর মুহূর্তগুলো। এক এক করেই কি আশ্চর্য, মেয়েটা এভাবে মনে গাঁথা রইল কেন তার। স্বামীর মনে পড়ে মিতুর মায়াবী মুখখানা, যখন সে রাগ করে মিষ্টি শব্দ বলতো, সৈয়দ ভাইয়া বেশি হচ্ছে, মাপ করব না কিন্তু। তুই আমার কে যে মাপ রাখবে? বউ হই আমি, একেবারে নতুন বিয়ে করা বউ। আমি মানি না এবং মানব না এসব বিয়ে। আমার হৃদয় মানে না যে তুই আমার বউ। তোমার হৃদয় তো সাফাকে চাই। আমি জানতাম সাফা আমার বউ হবে না, তবে মনে কেন জানি একটা আশা ছিল, কিন্তু ব্যর্থ আমি। তোমার কষ্টের গান করা উচিত। মিতু বেসুরে কয়েক লাইন গান ধরল। বোঝে না সে, বোঝে না, বড় ইচ্ছে করছে ডাকতে, বোঝে না সে, বোঝে না। মিতুর বাচ্চা, সৈয়দ ভাই একদম না। বলে দিব সব সাফাকে। যখন ও বকে দিবে তখন বুঝবে এই মিতু কয় প্রকার ও কি কি। মিতু দাঁড়ালো না, ডানে বামে না তাকিয়ে সোজা ডাইনিং রুমের দিকে দৌড়ানো শুরু করলো, যেখানে সবাই আছে। সৈয়দ পেছন পেছন দৌড়াচ্ছে। মিতু, ছাড়বো না কিন্তু ধরতে পারলে। রূপা আম্মু, মরে গেলাম, বাঁচাও তোমার দানব ছেলের হাত থেকে। এই ছোট্ট মিতুকে বাঁচাও। হেরিক, মুনিয়া, ইশতিয়া, কুহু সবাই মুখ টিপে হাসলো। পরিবারের প্রতিটা মানুষের সাথে মিতুর খুব ভাব, তারা খুব ভালোবাসে তাকে। সৈয়দ চোখ খুলল, দৃষ্টি পড়ল আকাশের বুকে, কিছু হারানোর ভয় শূন্যতা গিয়ে ধরেছে। তাকে চোখ দিয়ে পানি পড়ল। কিছুদিন আগেও মেয়েটাকে সে নিজের সবটুকু দিয়ে আপন করে নিয়েছিল, আর আজ? স্বামী প্রশ্ন করলো নিজেকে। চলে যেহেতু যাবি, ওই রাতে এত ভালোবাসা দেখানোর খুব কি দরকার ছিল? আসলে পুরুষ মানুষের দুর্বলতা মেয়েদের শরীর। তাই তো তোকে পাওয়ার পর, তোর শরীরে নিজের ভালোবাসা অনুভব করার পর ভুলে গেলাম আমার ভালোবাসার জেলিকে। সব ভুলে গেলাম। মিতু, তুই ইচ্ছে করে করলি তাই না? এত কাছে আসার দরকার কি ছিল? তুই অপরাধী মিতু, তুই খুনি। তুই খুন করছিস আমার ভালোবাসাকে। ইমতিয়া দাঁড়িয়ে আছে দরজার বাইরে, হাত কাঁপছে, গলা কেমন জানি জ্বালা অনুভব করছে। কোনো মতে নিজের সাথে লড়াই করে স্বামীকে ডাকলো। ভাইয়া, মিতুকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, তোমাকে যে আসতে হবে। স্বামী তাকালো, কিছু বলল না, দৃষ্টি তার শূন্যে, রুহু তার ভেঙে যাচ্ছে কষ্টে। তবে সাফা সাদা কাপড় জড়িয়ে থাকা মিতুর দেহ ধরে কান্না করছে। নিজের প্রিয় বান্ধবীর এমন অবস্থা সহ্য হচ্ছে না তার। মিতু, ওঠ বোন, দেখ আমি এসেছি, তোর প্রাণপ্রিয় বান্ধবী। বোন, তুই কি শুনতে পাচ্ছিস না? মিতু প্লিজ, মিতু আমাকে একা করে দিস না, আমি যে বাঁচতে পারবো না। মিতু। সাফা একবার মিতুর চোখে হাত দিল, হাতে চুম্বন করলো, গলা জড়িয়ে কান্না করলো, কিন্তু এবার থেমে গেল। মুখে রাগ, চোখে ঘৃণা, হুঙ্কার দিয়ে বলল, মিতুর এই অবস্থা কে করলো? হৃদয় এসে সামলাতে চাইলো, ব্যর্থ হলো। সাফা পাগলামি করতে লাগলো। এক বৃদ্ধ কৃষক এসে বলল, আম্মা জান, তুমি শান্ত হও, আমি বলছি। কাকা, মিতুর এই অবস্থা কে করলো? হৃদয় বলে, কাকা ও সহ্য করতে পারবে না, প্লিজ আপনি। সাফা হৃদয়ের দিকে আগুন চোখে তাকালো। সাফা বলে ওঠে, বলবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিব? চারিদিকে শীতল হয়ে উঠল, শান্ত মেয়েটা অশান্ত হয়ে উঠল। চারিদিকে হালকা বৃষ্টি শুরু হয়েছিল, বাতাস শীতল হয়ে উঠছিল, আর গ্রামের মানুষজন দিশাহারা হয়ে মিতুকে খুঁজছিল। জমিদার বাড়ির বউ নিখোঁজ হয়ে গেছে, এই ভয়ঙ্কর খবরটা আমি বাড়ি থেকে বের হওয়ার পর জানতে পারলাম। মনে একটা অস্বস্তিকর শঙ্কা জন্মালো। কিছু দূর রাস্তা পাড়ি দিয়ে আমি গ্রামের জঙ্গলের দিকে এগিয়ে গেলাম, যেটা নদীর পাড়ে অবস্থিত। সেখানে গাছপালা ঘন, ঝাপসার বেলে মাটি ছিল। হঠাৎ ঝাপসার ভেতর কিছু একটা চোখে পড়ল, একটা সাদা লাল শাড়ি, যা কোনো শক্ত হাতে শরীরের সাথে গুজে ধরা। মনটা কেমন কেমন কেঁপে উঠল, আমার পা কেঁপে আসতে লাগলো। নজরে পড়ল মেয়েটির সারা শরীর রক্তে লাল, ভিজে কাঁপতে কাঁপতে আমি কাছে গেলাম। তখনই বুঝতে পারলাম, এই যে ওটা মিতু দিদি। আমার রোম দাঁড়িয়ে গেল। তার এই অসহায় অবস্থা দেখে বুক কেঁপে উঠল। আমি বলতে পারলাম না কিছু। সাফা দিদি ভাই, অনেকজন মিলে কষ্ট দিয়েছে, নরক যন্ত্রণা দিয়েছে মিতুকে। আর কয়েক সেকেন্ড, তারপর মিতুর দেহের সব কলঙ্ক মাটির সাথে মিশে যাবে।
স্বামী এক হাতে মিতুকে ধরে রেখেছে। মেয়েটা খুব মায়া লাগিয়ে দিল, ভুলবে কি করে সে। জ্যাক বিরক্ত কণ্ঠে বলে, শরীর থেকে গন্ধ ওঠার আগে দাফন করে দেওয়া উচিত। সাফার চোখ লাল, মনে ভয়াবহ পরিকল্পনা চলছে। মিতুকে দাফন করা হয়েছে 4 ঘন্টা আগে। গাড়িতে সাফা আর হৃদয়। গাড়ি থামান হৃদয় ভাইয়া। সাফা, কেন? আর কয়েক মিনিট পর তো বাড়ি আসবে। যাব না আমি। কি হয়েছে বল আমাকে। আমি আছি তো তোর হৃদয় ভাইয়া। আমার একটা আবদার রাখবেন হৃদয় ভাইয়া। বৃষ্টি নেমেছে থেমে থেমে, নরম কাদামাটিতে ভিজে একেবারে গলে যাচ্ছে নতুন কবরটা। এই তো কিছুক্ষণ আগেও যেখানে মানুষজনের ভিড় ছিল, কান্না ছিল, ছিল চাপা দীর্ঘশ্বাস, সেখানে এখন নিস্তব্ধতা, শুধু বৃষ্টির ফোঁটাগুলো শব্দ করে ঝরে পড়ে কবরের ওপর, যেন আকাশ নিজেও আর শোকাহত কাঁদছে। এই কবরের নিচেই শুয়ে আছে মিতু নামের সেই মায়াবী মেয়েটা, যার হাসি ছিল নিঃশব্দ, কোনো কবিতার মতো, যার চোখে ছিল অজস্র না বলা কথা। জীবনে অনেক কিছু ভুলে যাওয়া যায়, কিন্তু মিতুর মতো কাউকে ভোলা সহজ নয়। হঠাৎই দেখা যায় একজন মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে কবরের দিকে। মেয়েদের কবরস্থানে আসা বারণ, বিশেষ করে দাফনের পরপরই। সবাই জানে এটা, তবু সাফা এসেছে কারো কথা না শুনে, কারো অনুমতির অপেক্ষা না করে। সে এসে দাঁড়ায় কবরের মাথার পাশে, হাতে 2 মুঠো কাদামাটি। বৃষ্টিতে ভেজা তার ওড়না গা থেকে সরে যাচ্ছে। মুখে চুপচাপ অভিমান আর ভালোবাসার ছায়া। নিচু হয়ে কবরের উপর সেই মাটি রেখে ফিসফিস করে বলে, মাপ করে দিস মিতু, তোকে বাঁচাতে পারিনি, আর তোকে ভুলতেও পারবো না কখনো। মিতু, কথা দিচ্ছি, তোর শরীরে যারা হাত দিয়েছে, তোকে যারা কষ্ট দিয়েছে, তাদের আমি ছাড়বো না। আমাকে একা করে কেন চলে গেলি সাথী? আমি যে সাথীহীন হয়ে গেলাম। তুই ছাড়া যে আমার কেউ ছিল না মিতু। আমি আবারও একা হয়ে গেলাম। তুই বলেছিলি কখনো ফেলে যাবি না। আজ একবারও পেছন ফিরে তাকালি না কেন মিতু? জানিস, কখনো চিন্তাই করিনি কারো কবরের পাশে দাঁড়িয়ে এমন অসহায় লাগবে। কখনো ভাবিনি তুই কি ছিলে আমার জন্য, তা আজ বুঝতে পারলাম। কারো পায়ের শব্দ সাফা শুনতেই পা সরে দাঁড়ায়। স্বামী এসেছে, হাতে মদ। সাফার জানা মতে স্বামী তো এসব খেত না, তাহলে আজ সাফা কিছু কথা শুনতে পায়। তারপর চলে আসে সাফা। হৃদয় সাফাকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দেয়। সাফার শাড়িটা ভেজা, চোখে পানি, কাদা লেগে আছে শরীরে। সাফার এই অবস্থা দেখে হৃদয় খুব কষ্ট হয়। ফুল, তোকে আগের অবস্থায় কেমনে ফিরে আনবো? তোর এই অবস্থা যে আমি সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি ব্যর্থ তোর জন্য। আমি কিছুই করতে পারছি না। কিছু বলবে ভাইয়া? হিয়ান শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তোমার চোখে আমার সর্বনাশ ছিল ফুল, যা আমাকে আর নিঃসঙ্গ করে দিল। বাড়িটা সারাদিন সাফায় একা থাকায় আজ 2 মাস মিসেস ফাতেমা আর নূর চলে গেছেন আবারও আমেরিকা। সাফা মিতুর বিয়ের খবর যখন জানতে পারে খুশি হয়েছিল স্বামীর সাথে তার বিয়ে হয়েছে, কারণ সাফা জানতো মিতু স্বামীকে সত্যি ভালোবাসতো। আজ মিতুর মৃত্যুর 1 মাস পূরণ হলো। সবাই কিছুটা ভুলে গেল, কিন্তু সবটুকু না। পুলিশ এখন তাদের কাজ করে যাচ্ছে, তবে তেমন কিছু খোঁজ পাচ্ছে না। সাফা, কেঁপে উঠল সাফা, উচ্চ শব্দে বলল, হৃদয় ভাইয়া, কি হয়েছে? এভাবে চিল্লান কেন? ফাইল খুঁজে পাচ্ছি না, এখনই লাগবে আমার। তুমি বসো, আমি খুঁজে দিই। প্লিজ, এবার বোন থেকে বিবিজান হয়ে যায়। আমি আর একা সামলাতে পারছি না। কোমরে শাড়ি ভাঁজ করে সাফা বউদের মতো করে বলে, বসেন, রেস্ট করেন, পানি বা চা করে দিচ্ছি, সময় কাটান, আমি খুঁজে দিচ্ছি ফাইল। ফাইল খুঁজতে গিয়ে পুরনো কিছু জিনিস সাফা খুঁজে পায়। জানার চেষ্টা করতে গিয়ে তারা খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে পুরনো কিছু ছবি, কাগজপত্র। হঠাৎ একটি ফাইলের ভেতর রাখা কিছু ছবি আর একটা নাম দেখে সাফার হাত থেমে যায়। হিয়ান চৌধুরীর হৃদয়। তার মায়ের জায়গায় যখন সাফা দেখতে পায় রূপা ইসলাম এর ছবি, তখন তার মাথায় বাসে এক ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু হৃদয় ভাইয়া তো সবসময় বলতো তার নাম হৃদয় চৌধুরী, তাহলে সে কখনো হিয়ান বলতো না কেন? আর চৌধুরী সাহেবের নাম তো হিয়ান। রূপা যদি তার মা হন, তাহলে বাবার জায়গায় আসিক সৈয়দের নাম নেই কেন? রিক চৌধুরী কেন? সব কিছু যেন এক রহস্যে মোড়া। তাহলে কি হৃদয় ভাইয়া নূর শেখ আর ফাতেমার অ্যাডপ্ট নেওয়া সন্তান?